ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে ন্যাশনাল ফ্রন্ট। ওবামার বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়। ইসরায়েলি পুলিশের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত। রাজধানীর জলাবদ্ধতা দূর করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন। 27 জানুয়ারি বাংলাদেশের আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ শুরু। আসসালামু আলাইকুম। শুনছিলেন প্রধান শিরোনাম মিলেনিয়াম সংবাদে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি এবিএম আসাদুজ্জামান। এবারে বিস্তারিত। ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট। ভোট কেন্দ্র ফেরত জনমত যাচাইয়ে দেখা যায় 30.8% ভোট পেতে যাচ্ছে ইইউ বিরোধী মারি ল পেনের দল। দ্বিতীয় অবস্থানে রয়েছে আরেক বিরোধী দল নিকোলা সারকোজির লা রিপাবলিকান দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আগামী 13 ডিসেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় দফা ভোটেও জয়ী হয়ে আগামী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারের জন্য হুমকি হয়ে উঠতে পারে লা পেনের ন্যাশনাল ফ্রন্ট। ফ্রান্সের 13টি প্রদেশে অনুষ্ঠিত আঞ্চলিক নির্বাচনে বিজয়ের আভাস পেতে শুরু করার পর কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট বা এফএন নেতা মারি ল পেন এভাবেই সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত হতে থাকেন। বুথ ফেরত জরিপ বলছে 13টি প্রদেশের মধ্যে 6টিতে প্রায় 31% ভোট পেয়ে এগিয়ে রয়েছে এফএন। সারা বিশ্বের মানুষের মাঝে সহিষ্ণুতা ও সমবেদনা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। রোববার ভারতের দক্ষিণ বেঙ্গালুরু শহরে তিনি এই আহ্বান জানান। ভারতে যখন অসহিষ্ণুতা বেড়ে গেছে তখনই এই আহ্বান জানালেন দালাই লামা। এদিকে ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতার কারণে সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। দালাই লামা বলেন, শিশুদের মধ্যে মূল্যবোধ ও সমবেদনা তৈরিতে সুশিক্ষার প্রয়োজন। তবে শিশুদের মধ্যে শুধু বস্তুগত মূল্যবোধ তৈরির জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন তিনি। জঙ্গিবাদ নির্মূল ও অস্ত্র আইন সংশোধন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্যের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদের মনোনয়ন প্রত্যাশীরা। রোববার ফেসবুক ও টুইটার বার্তায় প্রেসিডেন্ট ওবামার সমালোচনা করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী রান্ড পল, ডোনাল্ড ট্রাম্প, টেড ক্রস, জেব বুশ সহ অনেকেই। বার্তায় তারা অস্ত্র আইন সংশোধনের পরিবর্তে দোষীদের খুঁজে বের করার উপর জোর দেন। পাশাপাশি দেশ পরিচালনার জন্য শিগগিরই নতুন নেতার প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা। এছাড়াও জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি অবলম্বন করার কথাও জানান তারা। ভারতের চেন্নাইয়ে কিছু এলাকায় বন্যার পানি নেমে যাওয়ায় শহরের বিভিন্ন রাস্তায় ময়লার স্তূপ জমে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এই অবস্থায় এলাকায় মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয়রা। রাস্তাঘাট দ্রুত পরিষ্কার করার আবেদন জানিয়েছেন তারা। তবে কিছু এলাকার পানি নেমে গেলেও শহরের বেশিরভাগ এলাকার পানি এখনও জমে রয়েছে। এই অবস্থায় চেন্নাই আরও কয়েকশো সৈন্য ও ত্রাণকর্মী পাঠানো হয়েছে। গত 1 ডিসেম্বর থেকে শুরু হওয়া বন্যায় চেন্নাই 8 ফুট পর্যন্ত পানি ওঠে। এতে প্রাণ হারায় প্রায় 280 জন। ভেনেজুয়েলার সাধারণ নির্বাচনে বিরোধী দলীয় জোট ডানপন্থী ডেমোক্রেটিক ইউনিটি রাউন্ড টেবল পার্টি জয়লাভ করেছে। ভোট গণনায় দেখা যায় এমইউডি জাতীয় সংসদের 163 আসনের মধ্যে 99টি আসনে বিজয়ী হয়েছে। ক্ষমতাসীন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি পেয়েছে 46টি আসন। বাকি আসনগুলোর ফলাফল এখনও অমীমাংসিত রয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন তাঁর সরকার ফলাফল মেনে নিয়েছে। ধারণা করা হচ্ছে এই নির্বাচনী ফলাফল ভেনেজুয়েলার রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে। 1999 সালে ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ ক্ষমতা গ্রহণের পর দীর্ঘ 16 বছর ধরে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি ভেনেজুয়েলায় শাসন করছে। প্যারিসে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের একটি পরিবেশ বান্ধব ও বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর দাবিতে রোববার বেলজিয়ামের উপকূলের নগরী অস্টেন্ডে জলবায়ু পদযাত্রায় অংশ নিয়েছে অন্তত 10,000 বিক্ষোভকারী। এই সময় তারা সমুদ্র তীর ঘেঁষে পরিবেশ রক্ষার দাবিতে স্লোগান দেয় এবং মানববন্ধন করে। তাদের আশা, এবারের সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে জলবায়ু সম্মেলনে ধনী রাষ্ট্রগুলো কার্বন নিঃসরণের হার কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আসলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শিল্পোন্নত দেশগুলোর সক্ষমতা থাকলেও দরিদ্র রাষ্ট্রগুলোকে বছরের পর বছর অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। পূর্ব জেরুজালেমে আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনি নেতারা ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি না দিলে ইসরায়েল ফিলিস্তিনের এই সংঘর্ষ চলতেই থাকবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের উপর তেল আবিব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে বলে সুইডেনের পররাষ্ট্র দপ্তর যে অভিযোগ করেছে তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। রোববার ফিলিস্তিনি আন্দোলনকারী ও ইসরায়েলি পুলিশের পাল্টাপাল্টি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় অবরুদ্ধ পশ্চিম তীর।
ইসরায়েলিদের দিকে পাথর নিক্ষেপ করতে থাকা ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। দিনভর সংঘর্ষে আহত হয় অন্তত ৩০ জন। পূর্ব জেরুজালেমও ছড়িয়ে পড়ে সংঘাত সহিংসতা। বেপরোয়া গাড়ি চালিয়ে এক ইসরায়েলিকে চাপা দেয় অজ্ঞাতনামা এক ফিলিস্তিনি। পুলিশের অভিযোগ, অন্য এক পথচারীর উপর ছুরি হামলাও চালায় সে। ওই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ। ৪৮ ঘন্টার মধ্যে ইরাকের উত্তরাঞ্চলে মোতায়েন করা তুর্কি সেনা প্রত্যাহার করা না হলে জাতিসংঘের কাছে অভিযোগ জানাবে ইরাক। বাগদাদের এমন হুঁশিয়ারির পর দেশটিতে নতুন করে আর সেনা পাঠানো হবে না বলে ঘোষণা দিয়েছে আঙ্কারা। যদিও ইরাকের দাবি অনুযায়ী দেশটিতে থাকা সেনা প্রত্যাহারের বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি তুরস্ক। এদিকে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার জোরে তুরস্কের উপর জারি করা নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব তুলে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। আইএস নিয়ন্ত্রিত ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মাসুলের কাছে অবস্থিত বাসিকা অঞ্চলে মোতায়েন করা কয়েকশো তুর্কি সেনা প্রত্যাহার করতে রোববার ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয় ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। অন্যথায় জাতিসংঘের কাছে অভিযোগ জানানোরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আবাদির এমন হুঁশিয়ারির পর ইরাক সরকারের অনুমতি ছাড়া দেশটিতে নতুন করে আর কোনো সেনা পাঠানো হবে না বলে ঘোষণা দিয়েছে আঙ্কারা। রোববার ইরাকি প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে এই কথা জানান তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতৌলু। বিশ্ব থেকে সন্ত্রাস নির্মূল করতে হলে মুসলিম বন্ধুদের পাশে নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্যালিফোর্নিয়া বন্দুকধারীদের হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলমানদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, ঠিক সেই সময় ওবামার পক্ষ থেকে এমন বক্তব্য আসলো। সে সময় জঙ্গিরা যে দেশে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে গেল বুধবার একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ২ মুসলিম বন্দুকধারী হামলা চালিয়ে ১৪ জনকে হত্যা করে। এর আগে প্যারিসেও মুসলমানরা হামলা চালিয়ে হত্যা করে প্রায় ১৩০ জনকে। এসব ঘটনার পরে মুসলমানদেরকে নিয়ে যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয় সারা বিশ্বে, তার সাথেও আতঙ্কও ছড়িয়ে পড়ে এবং এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো মুসলিম কমিউনিটিতে। এসব হামলার পরে আইএস দমনের জন্য বিমান হামলা জোরদার করে ফ্রান্স। মিত্র দেশের পাশে দাঁড়ায় জার্মানি এবং ব্রিটেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্থানীয় সময় রোববার ওভাল কার্যালয়ে ভাষণে এসব কথা বলেন। তিনি বলেন, এইসব জঙ্গিরা যেই দেশেই থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করবে, তাদের দমন করবে মার্কিন সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্থানীয় সময় রোববার ওভাল কার্যালয়ের ভাষণে বলেন, এইসব জঙ্গিরা যেই দেশেই থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দমন করবে মার্কিন সেনাবাহিনী। মিলেনিয়াম আগামী বর্ষার আগেই রাজধানীতে জলাবদ্ধতা দূর করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার ঢাকার ২ সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসার বৈঠকে এই কমিটি গঠন করা হয়। ৭ দিনের মধ্যে নতুন কমিটির বৈঠকে বসবে বলেও জানান ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, মন্ত্রণালয়ের সিনিয়র অফিসারদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে যেন আগামী বর্ষায় ঢাকার কোনো অংশ জলাবদ্ধতায় না পড়ে। তারপর এই কমিটি একটি সমন্বিত পরিকল্পনা করবে আগামী ৫ বছরের জন্য, যেটি ঢাকা ওয়াসা এবং ২ সিটি কর্পোরেশন সমন্বিতভাবে কাজ করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ঢাকা শহরে ৪৬টি খাল রয়েছে। ১৩টি খালের একটি সচিত্র প্রতিবেদন মাননীয় মন্ত্রীর সামনে দেখিয়েছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্স থেকে প্রায় ৯ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার রাত ৯:৩০টার দিকে ঢাকা ফেরত মালয়েশিয়ান এয়ারলাইন্স MH196 থেকে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় সংস্থাটি। পরে বিমানের ২টি সিট কভারের নিচ থেকে মোট ১৮.৫ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও মালয়েশিয়ান এয়ারলাইন্সের ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ। জাতীয় রাজনীতিতে জোটগতভাবে অবস্থান থাকলেও পৌর নির্বাচনে এককভাবেই অংশ নিচ্ছে মহাজোটের শরিক দলগুলো, যার ব্যতিক্রম নয় প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও। তবে সংসদের বাইরে থাকা ২০ দলীয় জোটের দলগুলো এই নির্বাচনে লড়ছে জোটগতভাবেই। যদিও ২ জোটের বেশিরভাগ দলই কোনো পৌরসভাতে প্রার্থী দিতে পারেনি, তবে নির্বাচনে অংশ নেয়া জাতীয় পার্টি সহ ২ জোটের শরিক দলগুলোর প্রত্যাশা নিরপেক্ষ ও পেশি শক্তির প্রভাবমুক্ত একটি অংশগ্রহণমূলক নির্বাচন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন, তাই ইতিমধ্যে জাতীয় নির্বাচনের মতো উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে। নির্বাচনে দেশের প্রধান ২টি দল আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও স্থানীয় দলীয় প্রতীক নিয়ে অংশ নিচ্ছে ২ জোটের কয়েকটি শরিক দলও। তবে নিবন্ধন বাতিল হয়ে যাওয়ায় দলীয় প্রতীকে অংশ নিতে পারবে না ২০ দলের শরিক জামায়াত।
এদিকে ২০ দল বলা হলেও এর মধ্যে ১৬টি দলই কোনো পৌরসভাতে প্রার্থী দিতে পারেনি, আর মহাজোট থেকে প্রার্থী দিয়েছে মাত্র ৬টি দল। তবে নির্বাচনে অংশ নেয়া দুই জোটের শরিকদেরই চাওয়া সুষ্ঠু পরিবেশ, একটি অংশগ্রহণমূলক নির্বাচন। অবশেষে ডুবে যাওয়ার ৭ দিন পর উদ্ধার করা হলো সুন্দরবনের শরণখোলায় ডুবোচরে আটকে পড়া ফ্লাই অ্যাশ ভর্তি কার্গো এমভি শোভন 1। সোমবার জোয়ারের পানির তোড়ে কার্গোটি সুন্দরবন এলাকা ছেড়ে যায়। এর আগে গত ১ ডিসেম্বরে শরণখোলা রেঞ্জের মারাভোলা নদীর ডুবোচরে আটকা পড়ে এমভি শোভন 1। প্রায় ৭৫০ মেট্রিক টন ফ্লাই অ্যাশ নিয়ে কার্গোটি কুয়াশায় পথ হারিয়ে ফেলে। পরদিন বন বিভাগের কর্মীরা সেখানে সতর্ক অবস্থান নেয় এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে। পরে তারা দুটি কার্গো এনে মাল খালাস করে আটকে পড়া কার্গোটিকে হালকা করে। এতে জোয়ারের পানির তোড়ে সকালে অবশেষে কার্গোটি চলতে শুরু করে এবং সুন্দরবন ত্যাগ করে। প্রায় ৩ মাস বন্ধ থাকার পর বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ফেনীর বদরপুর কামাল্লা সড়কে নির্মাণ কাজ আবার চালু করার ইঙ্গিত দিয়েছে বিএসএফ। সোমবার ফুলগাজীর দক্ষিণ বদরপুর সীমান্তে বিজিবি বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ের এক পতাকা বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়। বৈঠকের আগে বিজিবি ৪ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট শামীম ও বিএসএফ এর ৮৬ ব্যাটালিয়নের কমান্ডার মনোজ কুমার রাস্তাটি পরিদর্শন করেন। এর আগে ভারতীয় সীমান্তরক্ষীদের বাধার মুখে ৩.৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এখন দেখবেন আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। কৃষি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও সুনামগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার যন্ত্রকীকরণ প্রকল্পের আওতায় জেলার সদর উপজেলা ৮টি ইউনিয়নের আইপিএম ও আইসিএম কৃষকের ক্লাবের মাঝে ৮টি ধান কাটার মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সিলেট থেকে আমাদের জেলা প্রতিনিধি আবু তাহের চৌধুরী জানান, রবিবার দুপুর ১টায় সদর উপজেলা পরিষদের সামনে এই মেশিনগুলো কৃষকের হাতে তুলে দেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিন টিপু প্রমুখ। বক্তারা বলেন, সরকার দেশকে খাদ্য সম্পূর্ণ করতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি বীজ, সার বিতরণ থেকে শুরু করে কৃষিকাজে মেশিন ও যন্ত্রপাতি বিতরণ করছে। গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। গতকাল সকাল থেকে শ্রীপুর উপজেলা মিলনায়তনে যাচাই বাছাইয়ের কাজ শুরু করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতিতে প্রার্থীদের দাখিল করা কাগজপত্র ও হলফনামা যাচাই বাছাই করা হয়। গাজীপুর প্রতিনিধি জসিমউদ্দিন জানান, এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং একজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই বাছাই করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, আওয়ামী লীগ দলীয় প্রার্থী আনিসুর রহমান, জাসদ প্রার্থী আবুল কাশেম এবং স্বতন্ত্র প্রার্থী আহসান উল্লাহর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফরহাদ আহমেদ মমতাজির প্রার্থিতা বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কাউন্সিলর পদে পুরুষ ৪৯ জন এবং নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই করে ৪৫ জন পুরুষ এবং ১১ জন নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ এবং এক নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র পেন্ডিং রাখেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৫৮,০৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৩০ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান সরকারের প্রচেষ্টা বিদ্যুৎ সেক্টর সবচেয়ে সফল বলে মন্তব্য করে সাবেক মন্ত্রী ডক্টর আফসারুল আমিন বলেছেন, বিদ্যুতের ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরী জানান, বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা বিদ্যুৎ ভবনে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এই সময় তিনি জনগণের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণে দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তত্ত্বাবধায়ক প্রকৌশলী মকবুল হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ। কাপড়ের জন্য বিখ্যাত নরসিংদীর মাধবদী পৌরসভায় ৩০ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। জনবহুল এলাকা মাধবদী কলেজ রোড ও সোনার বাংলা মার্কেটে ব্রহ্মপুত্র নদীর উপর এলাকাবাসী ও ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ৩০ বছর যাবৎ বাঁশের তৈরি ব্রিজ দিয়ে যাতায়াত করছে। নরসিংদী থেকে হৃদয় খান জানিয়েছেন, মাধবদী পৌরসভায় জনবহুল রাস্তায় বাঁশের তৈরি ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করলেও এই বিষয়ে কেউ নজর দিচ্ছে না। প্রতিদিন অসংখ্য মানুষ, ব্যবসায়ী ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে, যার ফলে মাধবদী একটি যানজটের শহর হিসেবে পরিচিতি হচ্ছে। যারা জনকল্যাণে কাজ করবেন তাদেরকে নির্বাচিত করবেন বলে জানান এলাকাবাসী। আজ ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস। মেজর আফসারের গেরিলা বাহিনীর সরাসরি প্রতিরোধে ১৯৭১ সালের এই দিনে পাক বাহিনীর সদস্যরা পিছু হটে।
দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর মেজর আফসার বাহিনীর কাছে ভালুকা ক্যাম্পের কয়েক হাজার রাজাকার আলবদর ও পাক সেনার আত্মসমর্পণের মধ্য দিয়ে ৮ ডিসেম্বর ভালুকা পাক হানাদার মুক্ত হয়। ময়মনসিংহ থেকে শফিউল্লাহ আনসারী জানান, এই দিনে হানাদার মুক্ত হয় ভালুকা। ১৯৭১ সালে ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ব্রিটিশ ভারত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার তৎকালীন ভালুকা থানা আওয়ামী লীগের সহ সভাপতি আফসার উদ্দিন একটিমাত্র রাইফেল ও ৮ জন সদস্য নিয়ে মল্লিক বাড়ি বাজারে খেলু ফকিরের বাড়িতে গোপনে মুক্তিবাহিনী দল গঠন করে। অসীম সাহসিকতায় কয়েকদিনের মধ্যেই তাঁর বাহিনী ভালুকা থানা দখল করে ১৫ থেকে ১৬টি রাইফেল ও একটি LMG ও প্রচুর গোলা বারুদ সংগ্রহ করে শক্তি অর্জন করেন। আফসার উদ্দিনের ৮ সদস্যের মুক্তিবাহিনীর দলটি ৪৫০০-এ উন্নীত হয়ে JF-১১ নং সেক্টরের ময়মনসিংহ সদর দক্ষিণ ও ঢাকা সদর উত্তর সাব সেক্টর অধিনায়ক মেজর আফসার ব্যাটালিয়ন নামে পরিচিতি লাভ করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মিয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮০টি বিরল প্রজাতির কাছিম উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আরিফুর রহমান মজুমদার কুমিল্লা থেকে জানিয়েছেন, হাইওয়ে পুলিশের কুমিল্লা সহকারী পুলিশ সুপার সুলেমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। এই সময় বাসের মালপত্র রাখার বাক্স থেকে ৩টি বস্তায় ১৮০টি কচ্ছপ উদ্ধার করা হয়। বন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের কাছে কচ্ছপগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বান্দরবানে ১৩৮তম ঐতিহ্যবাহী রাজপুন্না অনুষ্ঠিত হবে আগামী ১৮ই ডিসেম্বর। সকালে বোমাং রাজা ইঞ্জিনিয়ার উচপ্রু চৌধুরী তাঁর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান। বান্দরবান প্রতিনিধি বিপ্লব চাকমা জানান, আগামী ১৮ই ডিসেম্বর শুক্রবার সকালে শুরু হয়ে ৩ দিনব্যাপী এই রাজপুন্না উপলক্ষে মেলা আয়োজন করা হবে। তিনি আরও জানান, রাজপুন্না অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর সহ সহকারী বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ সময় বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম বাচ্চু, সেক্রেটারি ও ATN বাংলার প্রতিনিধি মিনারুল হক, বিটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, গিরি দর্পণ বান্দরবানের ব্যুরো সেলিম আহমেদ চৌধুরী, জিটিভি বান্দরবানের প্রতিনিধি মোহাম্মদ ইসহাক, ২১ টিভির বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম টিটু সহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মেহেরপুরে গাংনী উপজেলায় যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ইটভাটা, কয়লার বদলে পুড়ছে কাঠ, আর এই সকল ইটভাটায় প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫,০০০ মন জ্বালানি কাঠ পোড়ানো হচ্ছে। এসব কাঠের উৎস সংরক্ষিত বা গৃহস্থলী বাগান। মেহেরপুর থেকে আখতারুজ্জামান জানান, ইটভাটায় কালো ধোঁয়ার কারণে পরিবেশ হচ্ছে দূষিত, মানুষের মধ্যে ছড়াচ্ছে বিভিন্ন রোগবালাই। যেমনভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি সংকুচিত হচ্ছে আবাদি জমি, উজাড় হচ্ছে বিভিন্ন প্রকার গাছপালা। প্রাপ্ত তথ্য মতে গাংনী উপজেলার মোট ৩৮টি ইটভাটার মধ্যে ২৩টি ইটভাটার সাময়িক সনদপত্র থাকলেও বাকি ১৫টি ইটভাটার কোনো অনুমোদন নেই। গাংনী পৌরসভার মধ্যে ৩টি ও অন্যান্য জায়গায় ১২টি ইটভাটা রয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন অবৈধ ইটভাটার তালিকা তৈরি করে অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন করলে অজ্ঞাত কারণে অভিযান থমকে গেছে। কুষ্টিয়া কুমারখালীর যদুবয়রার প্রথম শ্রেণীর ৬ বছরের শিশু ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করেছে ওই এলাকার এক লম্পট। হত্যার পরে পার্শ্ববর্তী কলার মাঠে কলাপাতা দিয়ে ঢেকে রেখে যায় ধর্ষক। হত্যাকারী শওকত মণ্ডলের ছেলে জাহিদ। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। কুষ্টিয়া জেলা প্রতিনিধি SM মাহফুজুর রহমান জানান, পরে পুলিশকে খবর দিলে কুমারখালী থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে প্রেরণ করে। নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগে ধর্ষক জাহিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে এলাকা জুড়ে চলছে শোকের মাতম। এলাকাবাসী ঈশিতা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করে বিক্ষোভ মিছিল করেছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিবুল ইসলাম মিলেনিয়াম টিভিকে বলেন, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৫ উদযাপন উপলক্ষে পটুয়াতে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজয় ঘোষ রাজশাহী অফিস থেকে জানিয়েছেন, গতকাল সোমবার সকালে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর আয়োজনে র্যালি শেষে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর সদর দপ্তরস্থ কনফারেন্স কক্ষে আলোচনা সভা ও সেরা বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারী ও গ্রাহককে পুরস্কার প্রদান করা হয়। সমিতি বোর্ডের সভাপতি মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল।
7 ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস। 1971 সালের এই দিনে বাংলার মুক্তিগামী দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে সাতক্ষীরা জেলাকে মুক্ত করে। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা সংসদের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলতাফ হোসেন বাবু সাতক্ষীরা থেকে জানিয়েছেন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সোমবার সকাল 11টায় সাতক্ষীরা মুক্ত দিবসের একটি বর্ণাঢ্য র্যালি জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে শহীদ বেদিতে এসে র্যালিটি শেষ হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোশাররফ হোসেন মশুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদি। গাজীপুরে নানা আয়োজনে মিলেনিয়াম টিভি এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সন্ধ্যায় গাজীপুর প্রেস ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জন্মদিন পালন করা হয়। গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গ্রাম বাংলা নিউজ24.com এর সম্পাদক ডক্টর AKM রিপন আনসারীর সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কাউন্সিলের গাজীপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন, গাজীপুর জেলা যুব সংহতি সভাপতি মোহাম্মদ শাহজাহান ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক ডক্টর বোরহান উদ্দিন অরণ্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলেনিয়াম টিভি গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ জসিমউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল, গাজীপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আবিদ হোসেন বুলবুল, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জাকারিয়া, সাংবাদিক তুহিন সারোয়ার, ফাতিমা নূর, আলী আসগর খান পীরু প্রমুখ। প্রধান অতিথি কেক কেটে মিলেনিয়াম টিভিকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, মিলেনিয়াম টিভির অগ্রযাত্রার দ্বিতীয় বছর পূর্ণ হলো। মিলেনিয়াম টিভির দ্বিতীয় বছরের শুভযাত্রা শুভ হোক। মিডিয়াকে বলা হয় সমাজের দর্পণ, দর্পণের কাজ সমাজের চিত্র তুলে ধরা। গণমাধ্যম কর্মীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে জন্মদিন পালন করা হয়। এবার মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। সালের জুলাইয়ের পর বাংলাদেশে তৈরি পোশাক বিদেশি ক্রেতা সংগঠন অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম পরিচালনার মেয়াদ এক মুহূর্তের জন্য বাড়ানো হবে না বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে BGMEA আয়োজিত ভবন ও অগ্নি নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, অ্যাকর্ড অ্যালায়েন্সের মেয়াদ শেষ হবে 2018 সালের জুলাই। এর মেয়াদ আর বাড়ানো হবে না। যুক্তরাষ্ট্রভিত্তিক ট্রান্স প্যাসিফিক অংশীদারি চুক্তি TPP-কে টেক্কা দিতে এশিয়ার দেশগুলোর সাথে আন্তঃদেশীয় চুক্তিতে আগ্রহী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি রুশ পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে তিনি একথা বলেন। ইউরাশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এবং আসিয়ানের সদস্যভুক্ত দেশগুলোর সাথে অংশীদারি চুক্তিতে আসতে পারে। এ সময় তিনি আরও বলেন, এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য চুক্তি হলে এই দেশগুলোর উপর বিশ্ব অর্থনীতির 1/3 নির্ভর করবে। এর মধ্যে SCO ভুক্ত দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান। আর আসিয়ানের সদস্যরা হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুর, ভিয়েতনাম সহ আরও অনেক দেশ। এবার খেলা সংবাদ। ষোলোটি দেশের অংশগ্রহণে আগামী বছর 27 জানুয়ারি বাংলাদেশে শুরু হবে ICC অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ। আসরের ফাইনাল হবে 14 ফেব্রুয়ারি। সোমবার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই আসরের সূচি ঘোষণা করে ICC। বাংলাদেশের নিরাপত্তা ও ভেন্যু নিয়ে সন্তুষ্টির কথা জানান ICCর ক্রিকেট মহাব্যবস্থাপক জেফ অ্যালারডাইস। অন্যদিকে এই আসরে সফল আয়োজন নিয়ে আশাবাদী BCB সভাপতি নাজমুল হাসান পাপন। ব্যাটিং লেজেন্ড ব্রায়ান লারা, হার্ড হিটার যুবরাজ সিং বা অলরাউন্ডার জ্যাক ক্যালিস, এমন সব তারকারা বিশ্ব ক্রিকেটে আগমনের সিঁড়িটা ছিল অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশে অনুষ্ঠেয় 2016 ICC অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সূচি ঘোষণা অনুষ্ঠানে বক্তাদের পাশাপাশি সাইড স্ক্রিনে ভেসে ওঠা ছবিও মনে করে দিল সেই কথাই।
ছোটদের এই বড় আসরের যাত্রা শুরু হয় 1988 সালে অস্ট্রেলিয়ায়। আর 2004 সালের পর আবারও এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের 8টি ভেন্যুতে হবে মোট 48টি ম্যাচ। 4 গ্রুপে 10টি টেস্ট খেলুড়ে দেশের পাশাপাশি রয়েছে 6টি সহযোগী দেশও। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, নামিবিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। প্রতি গ্রুপ থেকে সেরা 2 দল উত্তীর্ণ হবে সুপার লিগ স্টেজে, আর গ্রুপের বাকি 2 দল লড়বে প্লেট চ্যাম্পিয়নশিপে। আর এই আসরে সফল আয়োজন নিয়ে আশাবাদী আইসিসি ও বিসিবি কর্মকর্তারা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে না খেললেও বিশ্ব ক্রিকেটে উদীয়মান ক্রিকেটারদের পরিণত হয়ে গড়ে উঠতে এই মঞ্চের মাহাত্ম্যের কথা খেলোয়াড়ি অভিজ্ঞতা থেকে বর্ণনা করেন আইসিসির শুভেচ্ছাদূত লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। আর সাঙ্গার সুরে সুর মেলান মুস্তাফিজ তাসকিনের মতো দেশের উদীয়মান ক্রিকেটাররাও। দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে পরপর 2টি সিরিজ জয়ের সুখস্মৃতিরা এখনও তাজা, তাই ঘরের মাটিতে ইয়ং টাইগারদের ঝলক দেখার প্রত্যাশাটা করা হয়তো বাড়াবাড়ি হবে না। বাইলজ ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে জটিলতার পাশাপাশি আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরকে করেছিল বেশ বিতর্কিত। এবারের প্রথম বিভাগে চ্যাম্পিয়ন পলিটিক্স ও রানার্স আপ খেলাঘর আবারও প্রিমিয়ার ডিভিশনে ওঠায় তাদের দাবি অন্তত এই ভুলগুলোর দিকে আরও বেশি নজর দেবে সিসিডিএমএ ও বিসিবি। জাতীয় দলের ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে একটা সময় মানদণ্ড হিসেবে বিবেচনা করা হতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকেই। দেশের খ্যাতনামা বড় বড় ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকাদের দলে ফেরানোয় অন্যরকম জৌলুসে পূর্ণতা পেত এই আসর। কিন্তু গত কয়েক মৌসুম ধরে প্রিমিয়ার লিগের স্বচ্ছতার বিষয়টি যেন ভাটা পড়েছে নানা বিতর্কে। সর্বশেষ আসরে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত নিয়েই ম্যাচ বর্জনের মতো ঘটনা ঘটেছে। পুরো আসরের আগে সময়মতো চূড়ান্ত বাইলজ দেয়া হয়নি। পাশাপাশি দলে বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন সংখ্যা নিয়েও দোটানায় ছিল কর্তৃপক্ষ। আর এই কারণে বড় দলগুলোর চেয়ে ভুক্তভোগী হতে হয়েছে ছোট দলগুলোকেই। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে ন্যাশনাল ফ্রন্ট। ওবামার বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়। ইসরায়েলি পুলিশের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত। রাজধানীর জলাবদ্ধতা দূর করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন। 27 জানুয়ারি বাংলাদেশের আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ শুরু। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন www.millenniumtv.net। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।